শুধুমাত্র অসজ্ঞার জন্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মিস্টার মোহাম্মদ ইলিয়াস তুঙ্গে, আমাদের রাজ্যের সভাপতি জনাব হাকিকুল ইসলাম, রাজ্য পদাধিকারী, রাজ্য কমিটির সমস্ত সদস্যা এবং বিভিন্ন জেলা থেকে আগত ক্ষুধামুক্ত, ভয়মুক্ত ভারত গড়ার সৈনিকবৃন্দ যারা এসেছেন বিভিন্ন জেলা থেকে, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা এই কথাটাই বলতে চাই যে শুধুমাত্র এসডিপিআই কে কেন ক্ষমতা পেতে হবে। ভারতবাসী শুধুমাত্র এই আকাঙ্ক্ষাটাই কেন করছেন, এসডিপিআই ছাড়া তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। এবং এই ভারতবাসী একটা আশা করছেন যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়াকে যদি আমরা রাজনৈতিক ক্ষমতায় না বসাই, তাহলে আমাদের দেশের যে মৌলিক অধিকার নাগরিকের সেটা পূর্ণ হবে না। সেই কথাটাই আমি স্বল্প পরিসরে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। বন্ধুগণ, আমাদের দলে আজকের যে সভা, আজকের যে আলোচনা, এটা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার এই রাজ্যের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করলো। এই নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠার প্রথমে লেখা থাকবে যে পশ্চিম বাংলার মানুষ কেন শুধুমাত্র এসডিপিআই কে চাইছেন, কেন চাইছেন সেটা আমরা গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে আমাদের যে রাজ্য প্রতিনিধি সভা হয়েছিল, সেখানে তারা রূপরেখা আমরা স্পষ্ট করে দিয়েছিলাম রাজ্যবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক দল এবং মানুষের কাছে। সেটা আমি আপনাদের কাছে একটু স্মরণ করাতে চাই। সেই প্রতিনিধি পরিষদে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে এই রূপরেখা আমরা তুলে ধরেছিলাম। পশ্চিম বাংলার আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতার অনিবার্য দাবি, বর্ণবাদ বিরোধী সমস্ত সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন, মুসলিম, দলিত, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সহ সমগ্র রাজ্যবাসীর মুক্তির লক্ষ্যে রাজনৈতিক পালাবদল অনিবার্য। এসডিপিআই অন্যান্য আর পাঁচটা দলের মতো কেবলমাত্র একটি রাজনৈতিক দল নয়। এসডিপিআই একটা রাজনৈতিক আন্দোলন। সমগ্র রাজ্যবাসী সার্বিক মুক্তি আমাদের রাজনৈতিক লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে রাজ্যের বহুজন সমাজের রাজনৈতিক ক্ষমতায়ন দরকার।
সেই দিন আর খুব দূরে নয় যেদিন এসডিপিআই নেতৃত্বে বাংলার বহুজন সমাজ বাংলা রাজনৈতিক তালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠা পাবে। আজকে আমরা যেটা বলতে চাই, এই রাজনৈতিক প্রতিষ্ঠা শব্দটার সাথে কয়েকটা কথা আগে আমি আপনাদের সামনে স্পষ্ট করে বলে দিতে চাই। শুধুমাত্র সরকারের বদল হলে রাজ্যবাসীর প্রকৃত কল্যাণ হবে না। রাজ্যবাসীর সরকারের পরিবর্তনের সাথে সাথে রাজ্য সরকারের কর্মসূচির পরিবর্তন দরকার। কর্মসূচির পরিবর্তন হলে শুধুমাত্র রাজ্যবাসীর প্রকৃত উন্নয়ন ঘটবে না। কর্মসূচির পরিবর্তনের সাথে সাথে রাজ্য সরকার যে নীতি দিয়ে রাজ্য চালাচ্ছে সেই নীতির কর্মসূচি পরিবর্তন দরকার। এবং বর্তমান ব্যবস্থায় যে আমলাতন্ত্র, একদম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রশাসনিক এই আমলাতন্ত্রের পরিবর্তন না হলে শুধুমাত্র সরকার কর্মসূচি নীতির বদল দিয়ে রাজ্যবাসীর প্রকৃত কল্যাণ আসবে না। সেই জন্য বাংলার মানুষ বুঝেছেন যে আমরা কংগ্রেসকে দেখেছি, সিপিএম কে দেখেছি, তৃণমূলকে দেখছি, এই ধরনের কোন রাজনৈতিক দলকে দিয়ে ক্ষমতার পরিবর্তন করিয়ে বাংলার মানুষের কল্যাণ আসবে না। সেই জন্য এমন একটি দল দরকার যা এই সমস্ত দলগুলির থেকে সম্পূর্ণ আলাদা, বিকল্প, আদর্শের দিক দিয়ে, নীতির দিক দিয়ে এবং সততার দিক দিয়ে, সাহসের দিক থেকে, নিষ্ঠার দিক দিয়ে সমাজের কাজের জন্য নিবেদিত প্রাণ হিসাবে। সেই জন্য এই পশ্চিম বাংলার আগামী দিনের মানুষের কল্যাণ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বিকল্প আদর্শ, বিকল্প কর্মসূচি, নীতি, আদর্শ, চরিত্রবান আমলাতন্ত্র এবং জনগণের কল্যাণের প্রতি, জনগণের সেবার প্রতি নিবেদিত প্রাণ কর্মী এবং নেতা। সেইটা কিভাবে আসবে সেটা আপনাদেরকে আমি খুব সংক্ষেপে দেখাবো এবং এই কথাগুলো আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করব। আমরা একটা বুঝতে হবে, আমরা অনেক সময় দেখি অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও মাঝে মধ্যে বলেন পাওয়ার টু পিপল, কিন্তু আমরা দেখি যে পাওয়ার টু পিপল বলতে কি বোঝায়। খুব সংক্ষেপে পাওয়ার টু পিপল মানে হচ্ছে এই যে প্রতিটি জনগণ সরকারের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে, নীতি গ্রহণের ক্ষেত্রে, কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে তার স্বাধীন মত এবং অংশীদারিত্ব থাকবে। কিন্তু আজকে যে সরকার, তৃণমূল সরকার, সেই সরকারের পাওয়ার টু পিপলের পরিবর্তে এখানে পাওয়ার টু এমএলএ নেই, পাওয়ার টু এমপি নেই, পাওয়ার টু মন্ত্রী নেই, টোটালটা হয়ে গেছে পাওয়ার টু সিএম, পাওয়ার টু চিফ মিনিস্টার, পাওয়ার টু মমতা ব্যানার্জি। এর আগের সরকারগুলোকে আমরা দেখেছি যে জনগণের কোনো পাওয়ার ছিল না, পাওয়ার টু এমপি এমএলএ ছিল না, পাওয়ার টু ছিল তাদের সংগঠনের নেতৃত্ব। ফলে পাওয়ার টু পিপল মানে হচ্ছে এসডিপিআই নেতৃত্বে বহুজন সমাজ তার ভবিষ্যতের জন্য কি কর্মসূচি গ্রহণ করবে তার বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মানুষের স্বাধীন অংশীদারিত্ব দরকার। এরপরে যদি আমরা বুঝার চেষ্টা করি, বন্ধুগণ,
সালে যে স্বাধীনতা আমরা পেয়েছি তার আগে থেকে এই দেশের একটা জনগোষ্ঠী, তারা খুবই সংখ্যায় কম, তারা এই রাষ্ট্রে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়ে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। 47 সালের পরে যখন এই রাষ্ট্রে তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারলো না, তখন 1947 সালের 16 আগস্ট থেকে আবার নতুন করে তারা তাদের সমস্ত কর্মসূচি সাজিয়ে নতুন যাত্রা শুরু করলো, যে আমরা আস্তে আস্তে কি করে দেশের মধ্যে মোবিলাইজেশন করে করে মানুষকে বুঝিয়ে শিক্ষিত করে আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করব। সেই প্রক্রিয়ার ফল হচ্ছে 2014 সালের পর থেকে বিজেপির নেতৃত্বে ইউনিয়ন সরকারে থাকা বিজেপি রাষ্ট্র, এই বিজেপি যে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায় সেইটা নিয়ে বোধহয় খুব বেশি বলার দরকার নেই। আপনারা অনেকেই আমার চাইতে অন্তত পক্ষে অনেক বেশি জানেন, খোঁজ খবর রাখেন। ফলে হিন্দু রাষ্ট্রের মূল যে কথা রেজিস্ট্রেশন করো, সেটা হচ্ছে বর্তমান ভারতের যে সংবিধান, সেই সংবিধানটাকে ধ্বংস করে দিয়ে বর্তমান সংবিধানটাকে পরিবর্তন করে দিয়ে মনুসংহিতা ভিত্তিক সংবিধান তৈরি করা। ইতিমধ্যে তারা সেই সংবিধানের খসড়া তৈরি করেছে। অফিসিয়ালি হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারলে তখন তারা সেই সংবিধানটাকে লাগু করবে। এবং এই সংবিধানের অনেক বৈশিষ্ট্যের মধ্যে খুব সুস্পষ্ট বৈশিষ্ট্য, যেটা নিয়ে কোনো বিতর্ক নেই, তারা ভারতের প্রত্যেকটি প্রাদেশিক ভাষায় অসংখ্য বই লিখে তারা প্রচার করেছে। সেটা হচ্ছে এই যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে মুসলমানদের, আদিবাসীদের, দলিতদের নাগরিকত্ব থাকবে না, তারা হবে সেকেন্ড ক্লাস সিটিজেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ফলে প্রকৃতপক্ষে অন্তত পক্ষে যারা এই সংবিধানকে টিকিয়ে রাখতে চাইছি, এই সমাজটাকে টিকিয়ে রাখতে চাইছি, বর্তমান কাঠামোকে টিকিয়ে রাখতে চাইছি, বর্তমান গণতন্ত্রকে যারা টিকিয়ে রাখতে চাইছি, তারা কেউ হিন্দু রাষ্ট্রের পক্ষে কথা বলছি না। ফলে এই হিন্দু রাষ্ট্রের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখতে চাই যে 47 সালের আগে থেকে কংগ্রেসের মধ্যে দুটো ভাগ হয়ে যায়, নরমপন্থী আর চরমপন্থী। ওই চরমপন্থীতে চলে গিয়েছিল হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, নরমপন্থীরা ছিল কংগ্রেসে। 47 সাল থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারে এবং বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে কংগ্রেস শাসন করেছে, দেশবাসী যেখানে যেখানে তাদেরকে শাসন করার দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটা জায়গায় কংগ্রেস ব্যর্থ হয়েছে দেশের সংবিধান অনুযায়ী দেশবাসীর অধিকারকে সুনিশ্চিত করতে। আজকে আমরা যে ভয় মুক্ত ভারত চাইছি, আজকে যে আমরা ক্ষুধা মুক্ত ভারত চাইছি, আজকে ভারতকে যে হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য তারা এত এগিয়েছে, তার পিছনে আছে কংগ্রেসের ব্যর্থতা। অন্তত পক্ষে কংগ্রেস যদি শুধুমাত্র আইনের শাসন বজায় রাখতো, তাহলে আজকের যে প্রধানমন্ত্রী, আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের জেলে থাকার কথা। অথচ কংগ্রেসের ব্যর্থতার কারণে তারা আমাদের শাসন করছে, আমাদেরকে মেনে নিতে হচ্ছে। তারাই আমার এই খুনি মানুষগুলো হচ্ছে, যাদের রক্ত, মানুষের রক্ত এখনো হাতে, তাদেরকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মানতে হচ্ছে। আমাদের রাজ্যের কথা যদি ভাবি, 77 সাল পর্যন্ত রাজ্যবাসী কংগ্রেসকে
আমাদেরকে শাসন করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। মাঝে 2-3টা বছর এসেছিল যুক্তফ্রন্ট। 77 সাল থেকে বামফ্রন্ট ছিল 34 বছর, 2011 পর্যন্ত। এই বামফ্রন্ট মূলত ছিল সিপিএম নিয়ন্ত্রিত বামফ্রন্ট। মূল ছিল সিপিএম, তার সাথে আরো 13টা ছোট ছোট দল ছিল। এই সিপিএম এর নেতৃত্বে যে বামফ্রন্ট, সেটা মূলত তারা সমাজতন্ত্রের কথা, কমিউনিজমের কথা, সাম্যবাদের কথা, শ্রেণী সংগ্রামের কথা বললেও তাদের এই ব্রাহ্মণ্যবাদী যে স্বার্থ, ব্রাহ্মণ্যবাদী যে চরিত্র, উচ্চ বর্ণের, উচ্চ বৃত্তের, পুঁজিপতি শ্রেণী, কলকাতা কেন্দ্রিক শিক্ষিত সমাজের যে শাসন, গোটা বাংলার উপর চাপিয়ে দেওয়া, সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। সেই জন্য আমরা দেখেছি সিপিএম এর 34 বছরের মধ্যে সবচাইতে উজ্জ্বল, সুস্পষ্ট, অবিতর্কিত সরকারি শিলমোহর হচ্ছে সাচার কমিশনের রিপোর্ট। সেই সাচার কমিশন রিপোর্ট স্পষ্ট করে বলেছে, সাচার কমিশন তৎকালীন প্রধানমন্ত্রী নিয়োগ করা কমিটি, সেই কমিটি বলেছে 34 বছরে এই রাজ্যে মুসলমান, দলিত, আদিবাসী এদের অবস্থা আগের চাইতে আরো বেশি খারাপ হয়েছে এবং মুসলমানদের অবস্থা দলিতদের চাইতেও বেশি খারাপ হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তার পরবর্তী বুদ্ধদেব ভট্টাচার্য এই সাচার কমিটিকে কোনো রিপোর্ট দিতে চাইছিলেন না, তারা মানতে চাইছিলেন না। এবং এই সিপিএম এর যে মূল দর্শনটা ছিল যে মুসলিম সমাজের মধ্যে যে একটা বন্ধন আছে, সেটাকে ভেঙে দেওয়া, মসজিদ কেন্দ্রিক যে চর্চা আছে, সেটাকে ভেঙে দিয়ে পার্টি কেন্দ্রিক চর্চা করা এবং খুব সুপরিকল্পিত ভাবে, সূক্ষ্ম ভাবে, কৌশলগত ভাবে মুসলিমদের বঞ্চনা করা, যেটাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে সূক্ষ্ম সাম্প্রদায়িকতা। এই সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্ট 34 বছর ধরে বাংলার বুকে সূক্ষ্ম সাম্প্রদায়িকতা করে করে মুসলিমদেরকে একদম প্রান্তে নিয়ে এসেছে। এবং শুধু তাই নয়, এই বাংলায় বামফ্রন্টের আমলে অনেকগুলো বড় বড় দাঙ্গা হয়েছে। দাঙ্গা বলা ঠিক নয়, সেটা মুসলিম নিধন ঘটনা ঘটেছে। শুধু মুসলিম নিধন নয়, যারা উদ্বাস্তু মানুষ তাদেরকে হত্যা করা হয়েছে। তৎকালীন বাংলাদেশ থেকে আসা লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষকে, মতুয়া মানুষকে তাদেরকে দণ্ডকারণ্যে পাঠিয়ে দিয়ে তাদেরকে গরু ছাগলের মতো বসবাস করতে বাধ্য করেছে এই জ্যোতি বসু লোকেরা। সুন্দরবনে তাদেরকে মাত্র 48 ঘন্টার মধ্যে কয়েক হাজার মানুষকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে হত্যা করে। শুধু তাই নয়, মুসলিম এবং উদ্বাস্তুদের সাথে সাথে যারা আনন্দমার্গী তাদের পুড়িয়ে মেরেছিল। এবং শুধু তাই নয়, যারা তাদের সরকারের সমালোচনা করত, কৃষক মানুষ, গরিব মানুষ, তাদেরকে এমন এমন ভাবে পিটিয়ে মেরেছে যা ইতিহাসে তার নমুনা খুঁজে পাওয়া যাবে না। বাবা মায়ের সামনে সন্তানকে খুন করে সেই সন্তানের লহু দিয়ে ভাত মেখে সেই ভাতকে তার মাকে খাওয়াতে বাধ্য করেছিল এই সিপিএম এর সন্ত্রাসীরা। এটা কোনো বিতর্কিত কথা নয়, ইতিহাসে তার বহু প্রমাণ আছে। সময়ের অপেক্ষা আমি নিজস্ব বলতে চাইছি না। এই আমাদের বীরভূমের যোধপুরে একই দিনে 17 জন মানুষকে খুন করেছিল সিপিএম।
এবং এই টোটাল ব্যবস্থাটাকে সিপিএম এর সেই হারমাদ বাহিনী বা লেঠের বাহিনী বা সন্ত্রাসী বাহিনী যাই বলি না কেন, গোটা রাজ্যটাকে তারা শাসন করত পুলিশ প্রশাসন দিয়ে নয়, বিডিও এসডিও ডিএম দিয়ে নয়, তাদের ওই আলিমুদ্দিন স্ট্রিট থেকে বিভিন্ন জেলা অফিস থেকে। এই অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে, শুধু মুক্তি বললে বেশি হয়, সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে সামান্যতম নিঃশ্বাস নেওয়ার জন্য বাংলার মানুষ বড় আশা করে বুক বেঁধে এই একনায়কতান্ত্রিক মমতা ব্যানার্জির তৃণমূল সরকারকে এনেছিল। আজকে আমরা প্রত্যেকটা মুহূর্তে হারে হারে টের পাচ্ছি, আমরা মানে মুসলিমরা নয়, আমরা মানে শুধুমাত্র আদিবাসী দলিতরা নয়, আমরা মানে শুধু উদ্বাস্তু মতুয়ারা নয়, আমরা মানে শুধু মন্ডুয়ারা নয়, আমরা মানে শুধু রাজবংশীরা নয়, গোটা রাজ্যে পার্টি গণিতের হিসাব অনুযায়ী 10 থেকে 12% মানুষ বাদ দিয়ে সমস্ত মানুষ ভাবছে যে আমরা এক জ্বলন্ত ফুটন্ত কড়াই থেকে লাফিয়ে বাঁচতে চেয়েছিলাম। সেই ফুটন্ত জ্বলন্ত তেলের কড়াই থেকে লাফিয়ে যখন গিয়ে দেখলাম আর একটা বড় কড়াই পড়ে গেছি, যার তাপমাত্রা আরো বেশি ফুটন্ত। আজকে বাংলার প্রত্যেকটা মানুষ প্রতিটি মুহূর্তে স্বপ্ন দেখছেন যে আমরা কিভাবে এর থেকে মুক্তি পেতে পারি। সেই মুক্তির আশাটা আমরা দেখাতে চাইছি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। মুক্তি চাই,